দ্য সান যে হেডলাইন করেছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আগুন আসলে জ্বলছে। আগুনের কথাটা আসলে মেনশন করেছিলেন মোহাম্মদ সালাই। তিনি ম্যাচ শেষে যখন মিক্স জোন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিছু বলবেন কিনা মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ তখন বলেছেন, এখন যদি কিছু বলি তাহলে আগুন জ্বলে যাবে। আমরা একটু সেটাই দেখতে চাই যে মোহাম্মদ সালাহর সঙ্গে ইয়র্গেন ক্লপের ঝামেলাটা কোথায় লেগেছিল। মানে দেখেন, যখন হচ্ছে মোহাম্মদ সালাহ গতকালকের ম্যাচে হচ্ছে স্টার্টিং 11-এ ছিলেন না, এরপর তাকে যখন নামানো হচ্ছিল তখনই এই বিবাদটার সূত্রপাত। তাকে যখন নামানোর জন্য টেকনিক্যাল জন্য দাঁড় করানো হলো তখন ক্লপ কিছু একটা বলেছিলেন। মোহাম্মদ সালাহ স্টার্টিং 11-এ ছিলেন না, তিনি সাবস্টিটিউট হিসেবে ম্যাচে নামবেন। লিভারপুলের জন্য ম্যাচটা জেতা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরকম সময় সালাহ মাঠে নামছেন। ইয়র্গেন ক্লপ ডাগ আউট থেকে তার কানে কানে গিয়ে কিছু একটা বলেছেন যেটা সালাহকে ট্রিগার করেছে, এবং সেই কথাটা যে খুব মধুর ছিল না সেটা তো বোঝাই গেছে সালাহর রিয়াকশন দেখে। এবং সালাহকে আমরা এইভাবে আসলে চিনি না। হ্যাঁ, সাদিও মানের সঙ্গে তার আগের দু একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি নানান সময়, কিন্তু সেগুলো মিটমাট হয়ে গেছে বলেই পরে মনে হয়েছে। কিন্তু ক্লপের সঙ্গে সালার যে এত বড় গ্যাপ তৈরি হয়েছে এটা আমরা কখনো কেউ বুঝতে পারি নাই কালকে পর্যন্ত। এবং অবস্থা এমনই দাঁড়িয়েছে, পরে গিয়ে ডারউইন নুনিয়েজ ওখানে গিয়ে থামিয়েছেন। নুনিয়েজ থামিয়ে তারপরে ওই জায়গায় একটা মিটমাট করার চেষ্টা করেছেন। ম্যাচ শেষ হয়েছে, মোহাম্মদ সালাহ বলেছেন যে তিনি এটা নিয়ে কোনো কথা বলবেন না, কথা বললে আগুন জ্বলবে। ইয়র্গেন ক্লপ বলেছেন যে যা হবার মিটমাট হয়ে গেছে, ড্রেসিং রুমে দুজনের কথা হয়ে গেছে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই জায়গায় যে সালাহকে কেন ওয়েস্ট হ্যামের সঙ্গে স্টার্ট করানো হলো না, সেটার পক্ষে আপনি যুক্তি দেখাতে পারেন মোহাম্মদ সালাহর রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না, সেটা দেখাতে পারেন। অথবা একটানা ম্যাচ খেলার যে ব্যাপারটা সেখান থেকে হয়তো চেঞ্জ করতে চেয়েছে লিভারপুল, সেই কারণে হয়তো সালাহকে পরে নামানো হয়েছে, যেটার রিয়াকশনও ওটা হতে পারে। অনেক কিছুই আসলে হতে পারে, কিন্তু লিভারপুলের রিসেন্ট ফর্ম আমাদেরকে বলছে যে কোথাও কি তাহলে আসলে ঝামেলা আছে, ক্লপ চলে যাবেন তার আগে এটা তো কেউ প্রত্যাশা করেন নাই। দেখেন, ঝামেলা যে রয়েছে সেটা হচ্ছে লিভারপুলের রিসেন্ট ফর্ম দেখলে আমরা বুঝতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, গতকালকের ম্যাচে সালাহ যেটা করেছেন, এরপর লিভারপুলের যে সাবেক লিজেন্ডারি ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু সালাহকেই ধুয়ে দিচ্ছেন। খুবই স্বাভাবিক, তিনি বলেছেন যে মানে সালাহর সময় হয়ে গেছে ক্লাব ছাড়ার। এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন যে ক্লপ তো চলে যাবেনই, মোহাম্মদ সালাহও কি তাহলে চলে যাবেন সিজন শেষে? কারণ তার কন্ট্রাক্ট নিয়ে তো একটা ধোঁয়াশা এখনো রয়েছে। আর লিভারপুলের টাইটেলের যে মানে স্বপ্নটা, সেটা এভারটনের কাছে হেরেই তো অনেকটুকু ধাক্কা খেয়েছিল। ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করার পরে লিভারপুলকে আর সম্ভবত সেখানে দেখা যাচ্ছে না। লিভারপুলের সামার টাইম স্যাডনেস শুরু হয়ে গেছে, এবং এই এপ্রিল মাসটা তাদের কি জঘন্য গেল। ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, এভারটনের সঙ্গে তার আগে হার, ফুলহ্যামের সঙ্গে তারা জিতেছিল বটে, আতালান্তার সঙ্গে 2 লেগ মিলিয়ে হেরে বাদ পড়েছে। ম্যান ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র। এরপর আগে লিভারপুল আর শেফিল্ড 3-1 গোলে জয়। মানে আপনি যদি সব মিলিয়ে দেখেন টোটাল 8 ম্যাচের মধ্যে তারা আসলে 3টা ম্যাচ জিতেছে এই এপ্রিলে, যে এপ্রিলের আগেও তারা আসলে হট ফেভারিট ছিল। সবকিছু মিলিয়ে আপনি হচ্ছে গিয়ে ইউরোপা লিগ থেকে বাদ পড়লেন, আপনি এরপর দেখা যাচ্ছে যে ইপিএল এর টাইটেল রেস থেকে অলমোস্ট আপনার আর কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি যদি পয়েন্ট টেবিলটাও দেখেন, সেখানে যে ত্রিমুখী লড়াইটা ছিল সেটা এখন আপনি ধরেই নিতে পারেন সেটা এখন 2 দলের মধ্যে নেমে এসেছে। আর্সেনাল 34 ম্যাচে 77 পয়েন্ট, ম্যানচেস্টার সিটি 33 ম্যাচে 76 পয়েন্ট, লিভারপুল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এই দুটো দলের থেকে, 35 ম্যাচে 75 পয়েন্ট লিভারপুলের। এবং লিভারপুলের বাকি যে ম্যাচগুলো রয়েছে এটাও তো টাফ। বাকি ম্যাচগুলোর দিকে হয়তো আমাদেরকে যেতেও হবে না, কারণ তাদের হাতে তো আর সেই শিরোপাটা নাই, তাদের হাতে আর কিছু নাই। লিভারপুল কয়েকটা ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেছে, কালকের ম্যাচেও তারা সুযোগ তৈরি করেছে, কিন্তু ফিনিশিংয়ে তাদের ধারের অভাবটা ভুগিয়েছে তাদেরকে বারবার, মানে ভুগিয়েছে বেশ কয়েকভাবে। দেখুন, লিভারপুলের ফার্স্ট হাফটা যদি ওয়েস্ট হ্যামের সঙ্গে দেখেন, তারা ফার্স্ট হাফে একদমই সুবিধা করতে পারছিল না। সেকেন্ড হাফে তারা আসলে ফিরলো, এবং সেকেন্ড হাফে মনে হলো 20-25 মিনিট তারা গেম কন্ট্রোল করছে, এবং গেমটা কন্ট্রোল করার সময় এই ঘটনা যে ফ্লেমিং হেল যেটা আমরা আসলে দেখছিলাম, এই সব কিছু আবার সবগুলো টুর্নামেন্ট থেকে একে একে বিদায় পড়া, ইয়র্গেন ক্লপের চলে যাওয়া, আর্নে স্লটের নাম হয়তো ঘোষণা করা হবে কিছুদিনের ভেতরেই লিভারপুলের নতুন কোচ হিসেবে, এই সব কিছু লিভারপুলের জন্য আসলে কোনো সুখকর ঘটনা না। নতুন কোচের জন্য আসলে কতটুকু ভালো বার্তা দিচ্ছে বলা কঠিন।
যে ঘটনাটা হয়েছে এরপর আসলে সেটা কখনোই না। তবে এই ঘটনার পর মোহাম্মদ সালাহ নেক্সট সিজন আসলে থাকেন কি থাকেন না সেটা নিয়ে মনে হয় একটা বড় প্রশ্ন রয়েছে। তবে এই সিজন শেষ করার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র 3টা ম্যাচ রয়েছে লিভারপুলের, যেই ম্যাচগুলোর মধ্যে টটেনহ্যামই তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, অ্যাস্টন ভিলা এবং উলভস, যার মধ্যে 2টা হোম ম্যাচ এবং অ্যাস্টন ভিলার মাঠে যেয়ে তারা খেলতে যাবে অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ সব মিলিয়ে লিভারপুলের এই 3টা ম্যাচের ওপরে হয়তো কিছুই নির্ভর করবে না, যদি না অন্য পাশে আর্সেনাল, ম্যান সিটি তারা জিততে থাকে। লিভারপুলের এই সিজনের এই যে শেষ দিকে এসে যে তালটা কাটলো, এই তাল কাটাটা একটু অদ্ভুত, এবং মনে হয়েছে তালটা তাদের কেটেছিল এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারার পর থেকে। এরপরে যে একটা শিফটিং, এটা লক্ষণীয়। কিন্তু ক্লপ কালকে খেলার পরে বলছিলেন যে প্লেয়াররা গোল পাচ্ছে না বা ডিফেন্ডিং করতে হচ্ছে, এরকম সময় প্লেয়াররা হাতটা তুচিয়ে খুব হতাশা প্রকাশ করছেন। এই ব্যাপারটা তার জন্য মনে হয়েছে যে, মানে থাকে না যে অনেক সময় বলা হয় যে আপনি যখন হতাশ তখন আপনি হাহুতাশটা বেশি করে চর্চা করবেন না। সেটা চর্চা করলে যেটা হয় যে আপনার যেমন গরম লাগছে, এখন আপনি যদি বলেন যে আমার গরম লাগছে, গরম আরও বেশি লাগে। এই তত্ত্বেই ইয়র্গেন ক্লপ বলেছেন যে এইসব হতাশা প্রকাশ করার দলের উপরে একটা ব্যাড ইম্প্যাক্টও কখনো কখনো ফেলে। এখন লিভারপুল আসলে সেই প্যাচের ভেতর দিয়ে যাচ্ছে। তবে এটা ভেরি আনফর্চুনেট যে ইয়র্গেন ক্লপের শেষটা আসলে সুখকর হচ্ছে না বলেই এখন মনে হচ্ছে, এবং কোনো ট্রফি ছাড়াই হয়তোবা এই সিজনটা শেষ করতে হচ্ছে লিভারপুলকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.